আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বটি আমার আরেকটি বান্ধবীকে নিয়ে। এটি সম্পূর্ণ আমার বানোয়াট কাহিনী। যদিও এ ব্যাপারে সে জানে না। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই গল্পটি লেখা। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে শোনার অনুরোধ রইল। তাহলে চলুন মূল কাহিনীতে চলে যাওয়া যাক। বাসার পাশে খুব জোরে গান বাজছে। শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মনে পড়ল বাইরে যাওয়া লাগবে শিট ফটোকপি করতে। অ্যাজ ইউজুয়াল আমি বাইরে যাওয়ার সময় সবসময় পাপিয়াকে ফোন দেই বা মেসেজ দেই বা ডাক দিই ও যাবে কিনা। তো ওই দিনও তাই করলাম, পাপিয়াকে কল দিলাম কিন্তু ধরলো না। পরে ভাবলাম মেসেজ দিয়ে রাখি, দেখবে না। মেসেজ করার সাথে সাথে সে সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। কিছুক্ষণ পরে আমাকে একটা ভিডিও দিল। ওমা, এ দেখে হলুদের সাজে সেজেগুজে বসে আছে আর বাড়ি ভর্তি মানুষ। কেমনে কি ভাই, কিছুই তো জানাইলি না। ওই বলে বলমুনে, এখন তাড়াতাড়ি আয় এদিকে। সকাল সকাল এই খবর পেয়ে আমার মুডটা খুব ভালো হয়ে গেল। কোনো মতে তড়িঘড়ি করে ওর সাথে দেখা দিয়ে আমি বের হয়ে পড়লাম। রাস্তায় উঠতেই একটা কালো বিড়াল কই দিয়ে জানি এসে আমার পায়ে একটা কামড় দিয়ে দৌড় দিল। হালকা রক্তও বেরোলো। নিজের কপালকে দোষারোপ করতে করতে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় করে স্ট্যান্ডে পৌঁছালাম। ফটোকপির দোকানে গিয়ে শীট দিলাম কপি করতে। আরে হঠাৎ দেখি শাহাদাত ভাই, মানে যার সাথে পাপিয়ার বিয়ে হবে, দেখলাম সে খুব জোরে জোরে হেঁটে আমাদের হাই স্কুলের দিকে যাচ্ছিল। আমি কৌতূহলবশত তার পিছন পিছন গিয়ে দেখি, ওমা, সে একটা মেয়ের হাতে পায়ে ধরে কি যেন বোঝানোর ভঙ্গিমা করছিল। এমন অবস্থায় আমার মাথা আবার ব্রেনের থেকে খুব ভালোই চলে। ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিও করতে শুরু করলাম। এমন সময় শাহাদাত ভাই আমাকে দেখে ফেলে ভিডিও করতে। সে কিছু বলার আগেই আমি দৌড় দিয়ে একটা রিক্সা নিয়ে সোজা পাপিয়ার কাছে চলে গেলাম। পুরো ভিডিওটা দেখে মেয়েটা যেন পুরো ভেঙে পড়ল। সে অনেকক্ষণ কান্নাকাটি করলো। এক পর্যায়ে ঠিক করলো যে না, বিয়েটা ভেঙে দেবে, এবং সে তাই করলো। ভাইয়ের সাথে কোনো কথা নেই, দেখা নেই, এমনকি ওই দিনের পর থেকে তার সাথে কোনো কথাই বলেনি। ও একবার ওর জন্যও জানতে চায়নি ভাইয়ের মুখ থেকে যে আসলে কি হয়েছিল ওই দিনের কাহিনী। যাই হোক, এরপর থেকে ও নিজেকে ঘরবন্দি করে দিল। কারোর সাথে কোনো কথা নেই, দেখা নেই, ঘর থেকে একদমই বের হয় না। এভাবে কেটে যায় প্রায় 25 দিনের মতো। একদিন হঠাৎ সকালে আমার ফোনে একটা কল আসে। ধরে দেখি পাপিয়া। বলে, তুই রেডি হ, রেডি হয়ে আর রাস্তার সামনে দাঁড়া, আমি এখনই আসতেছি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও কল কেটে দেয়। আমি ওর কথা মতো রেডি হয়ে রাস্তার মাথায় গেলাম। দেখি সে সেখানে আগে থেকেই দাঁড়ানো। আমাকে দেখে ধমক দিয়ে বলে, এতক্ষণ লাগে তোর আসতে? আবারও আমি কিছু বলার আগে ও আমার হাত ধরে টান দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা সিএনজি পেল। লোকটারে বলে, ভাই আমাদের একটু নিমতলা নামাই দিয়ে আসেন। উঠে পড়লাম। 30 মিনিটেই নিমতলা চলে আসলাম। সিএনজি বিদে দিয়ে রাস্তার পাশে একটা মাঠ। ওই মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো। আমি আবারও জিজ্ঞেস করলাম, কিরে এখন তো বল, কই যাস? ওই বলে, আয় তো চুপচাপ, গেলেই দেখতে পারবি। পাপিয়াকে আজকে কেমন যেন খুব অদ্ভুত লাগছিল, কেমন যেন নিস্তেজ, ফ্যাকাশে। দূরে একটা টিনের চালের কাঠের বাড়ি দেখতে পেলাম। মাঠ থেকে বাড়ির দূরত্ব প্রায় 2 কিলো। মাঝ বরাবর বিশাল একটা মেহগনি গাছ।
আমার পা ব্যথা হয়ে গেল। হাঁটতে হাঁটতে ওরে বললাম, ভাই আর পারছি না, একটু দাঁড়া। ওই ব্যাগ থেকে একটা পানি বের করে আমাকে খেতে দিল, নিজেও খেলো। পরে আবার হাঁটা শুরু করলাম। বাড়ির সামনে পৌঁছাতেই দেখি সামনে কিছু বেঞ্চের মতো রাখা, সেখানে কিছু মানুষজন বসে কিসের যেন একটা অপেক্ষা করছিল। পাপি আমাকে বলল, তুই এখানে বস, আমি আসতেছি। এই বলে ও ভিতরে গেল। কিছুক্ষণ বাদে আসলো, বলে সিরিয়াল লেখাতে গিয়েছিলাম, ডাক দিবেন একটু পরে, বস। একটু পরেই ডাক দিল। আমরা ভিতরে গেলাম। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখি পাশে একটা জবাই করা ছাগলের কাটা মাথা লাঠির সাথে ঝুলানো। খুবই বিশ্রী গন্ধ ছড়াচ্ছে তা থেকে, কিন্তু এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই যে যার মতো হাঁটছে, চলছে, কথা বলছে, যেন এটা কোনো ব্যাপারই না। যাই হোক, একটা রুমের মধ্যে গেলাম। সেখানে একটা মহিলা বসেছিল মেঝেতে, সামনে কিছু হাবিজাবি জিনিস রাখা। খুবই বিশ্রী দেখতে ওই মহিলা। আর রুমের এক কোনায় একটা ছেলে, বাচ্চা ছেলে, যার বয়স আনুমানিক 7-8 বছর হবে। সে উপরের দিকে মুখ করে কি যেন একটা বলতেছিল বিড়বিড় করে। আমার আর বুঝতে বাকি নাই এটা কোথায় আসছি। এটা একটা কুফরি কালামের তান্ত্রিক মহিলা। আমি পাপিয়াকে বললাম, চল এখান থেকে, মেজাজ খারাপ হইতেছে আমার। ওই বলে, এত দূর আইসা কাজ শেষ না কইরা আমি যাব না, বস আমার সাথে। ব্যাগ দিয়ে কিছু জিনিস বের করে দিল ওই মহিলাকে। দেখলাম শাহাদাত ভাইয়ের কয়টা ছবি, তার ব্যবহার করা একটা গেঞ্জি আর কিছু কাটা চুলের অংশ। এইসব ওই মহিলার কাছে দিল। সে জিনিসগুলো সামনে রাখা একটা পিতলের গামলায় কালো কুচকুচে পানিতে ডুবালো। পাপিয়া দেখে একটা পৈশাচিক হাসি দিল। ওর এমন কাণ্ড দেখে আমার বেশ ভয় লাগছিল। পাপিয়া কিছু হাদিয়া দিল। এরপর ওই মহিলা পাপিয়াকে 4টা তাবিজ দিয়ে বলে, একটা তোর কোমরে পড়বি, আর 2টা ওই ছেলের বাড়ির সামনে একটা রাখবি, আর একটা পিছনে মাটিতে গাড়বি, আর বাকি থাকে একটা, ওইটা তোর রক্তের কোনো সম্পর্ক নয় এমন কোনো একটা কবরের মাটিতে গেড়ে দিবি রাতের বেলা। এরপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। আসার পথে আমি ওরে বললাম, এগুলা কি করা খুব দরকার? উত্তরে পাপিয়া বলল, আমার সাথে গাদ্দারির ফল খুব ভারী পড়বে ওর উপর। তারপর পাপিয়া ওই মহিলার কথা অনুযায়ী সব কাজ করলো। কয়দিন পর পাপিয়া জানতে পারে শাহাদাত ভাইয়ের ব্যাপারে। ভাইয়া অনেক ভাবার পর ঠিক করলো যে করেই হোক পাপিয়ার সাথে কথা বলা দরকার। সে পুরো প্রমাণসহ পাপিয়াকে ওই দিনের ঘটনা খুলে বলে। কাহিনী হচ্ছে, সেই দিন আমি ভাইয়ের সাথে যে মেয়েটিকে দেখেছিলাম, সে ভাইয়ের অফিসের কলিগ ছিল। ওই মেয়ে নাকি প্রেগনেন্ট ছিল। তার অফিসেরই বসের সাথে ওই মেয়ের সম্পর্ক ছিল। এখন বাচ্চার কথা জানায় মেয়েকে ছেড়ে দেয় বস, এবং বাচ্চার ব্যাপারে অস্বীকার জানায়। মেয়ে কী করবে ভেবে না পেয়ে সুইসাইড করতে যাবার সিদ্ধান্ত নিল। এইসব ব্যাপার শাহাদাত ভাই দেখে তাকে আটকানোর চেষ্টা করে, আর ঠিক তখনই আমি ওই ভিডিওটা করি। এইসব জানতে পেরে পাপিয়া আফসোস করতে করতে মারা যাচ্ছিল এক প্রকার। ও দৌড়ে যায় আবার সেই তান্ত্রিক মহিলার কাছে সব কিছু থামানোর জন্য, কিন্তু ততক্ষণে সব দেরি হয়ে যায়। এরই মধ্যে পাপিয়ারা খবর পায় শাহাদাত ভাই তার বাড়িতে বাথরুমের একটা লোহার পয়েন্টের সাথে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এটা পাপিয়ার করা কুফরি কাজেরই একটা অংশ ছিল। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। রাগে আগুনে জ্বলতে থাকে পাপিয়া। সব কিছুর জন্য পরে আমাকে দায়ী করতে থাকে। পরবর্তীতে কিছুদিন কেটে যাওয়ার পর আমি অনুভব করি আমার সাথে কিছু অস্বাভাবিক কাহিনী ঘটছে। প্রতি রাতেই আমি কিছু অশুভ আত্মাদের চিৎকার শুনতে পাই, যেন একসাথে অনেক কিছু মিলে আমাকে মারার চেষ্টা করছে।
বুঝতে পারি এবার আমিও কালো জাদুর শিকার।